এখন আমাদের টপিক সারফেস টেনশন। ঠিক আছে, সারফেস টেনশনে আমরা কি কি জানবো? সারফেস টেনশন কি, অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট, ডিটারমিনেশন অফ থিওরি অফ সারফেস টেনশন। এটা অতটা ইম্পর্টেন্ট না, প্রবলেমস আছে ওগুলো তো পাবেই। তো মেনলি হচ্ছে আমাদের সারফেস টেনশন কি, অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট আর ওর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনস। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল সারফেস টেনশন বোঝানোর আগে একটা সিম্পল আমরা কনসেপ্ট নিয়ে ডিসকাস করব। যে তোমরা জানো যে এক বোতল জল যদি নেওয়া হয়, এক বোতল জল নিয়ে তোমরা ঢেলে দিয়েছো। ঠিক আছে, এক বোতল জল নিয়ে যদি ঢেলে দাও কি হবে? জলটা নিচে পড়ে যাবে। ঠিক আছে, এক বোতল জল নিয়েছো তুমি, জলটাকে নিয়ে যদি ঢালো এখন, তোমরা জানো যে এটা এরভাবে পড়ে যাবে। ঠিক আছে, কিন্তু তুমি যদি সেই এক বোতল জলই স্পেসে নাও, দিয়ে বোতলটাকে তুমি উল্টো করে দিলে, স্পেসে নিয়েছো বোতলটাকে উল্টো করে দিয়েছো, দিয়ে জলটাকে প্রথমত দেখবে জলটাকে উল্টো করে দিয়েছো, জলটা পড়ে যাওয়ার কথা। প্রথমত স্পেসে দেখবে বোতল থেকে জলটা বেরোচ্ছেই না। ঠিক আছে, এক নম্বর, বোতল থেকে জলটা বেরোচ্ছে না। তা তুমি কি করলে? বোতলটাকে চেপে 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 জলটাকে বার করলে। বোতলটাকে যখন চেপে চেপে তুমি জলটাকে বার করলে, তখনও ওটা ফ্লো করে নিচে পড়বে না। রাদার দেন দ্যাট কী হবে, ও একটা স্ফিয়ার টাইপের হয়ে জলের যে মলিকিউলসগুলো আছে, ঠিক আছে, এরকমভাবে একটা শেপ নেবে। কিন্তু নর্মালি আমরা জল ফেললে কি হয়? ফ্লো করে, ফ্লো করে জিনিসটা নিচে পড়ে যায়। আমরা খুব ভালো করে জানি। কিন্তু স্পেসে এই ঘটনাটা ঘটবে না। ওয়াটারটা যেই বেরোবে বোতলটার মুখ দিয়ে, তারা একটা জায়গাতে অ্যাকুমুলেট করে যাবে, তারা একটা স্ফিয়ার তৈরি করে ফেলবে। স্ফিয়ার, অন্য কোনো শেপ নয়, স্ফেরিক্যাল শেপ সঙ্গে সঙ্গে সে অ্যাকোয়ার করে দেবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। এবার আমরা আসছি সারফেস টেনশনের ডেফিনেশনে আসছি। কি বলছে? দ্য টেনশন অফ দ্য সারফেস ফিল্ম of liquid caused by the attraction of the particles in the surface layer by the bulk of the liquid, which tends to minimize the surface area. কথাটা বোঝো, টেনশন অফ দ্য সারফেস ফিল্ম। ঠিক আছে, আমি কিন্তু এখানে একটা কথা প্রথমেই বলে দিল, সারফেস ফিল্ম। ঠিক আছে, মানে এটা কোথায়, এটা ফেনোমেননটা কোথাকার ফেনোমেনন? সারফেসের ফেনোমেনন। মেইন ফেনোমেননটা হচ্ছে কোথায় আমাদের? সারফেসের ফেনোমেনন। ঠিক আছে, এটা ঘটে কোথায়? মেনলি সারফেসে ঘটে। যে কোনো ফ্লুইডের উপরে আপার সারফেস বা সারফেস পেলেই ঘটবে। নেক্সট হচ্ছে কি, কজড বাই কি? অ্যাট্রাকশন অফ দ্য পার্টিকলস। পার্টিকলসদের মধ্যে অ্যাট্রাকশন। কোথায় সেই পার্টিকলসগুলো আছে? ওপরের সারফেস লেয়ারে। ঠিক আছে, হুইচ টেন্ডস টু মিনিমাইজ দ্য সারফেস এরিয়া। যাদের টার্গেটই থাকবে কি? সারফেস এরিয়াটাকে কি করে মিনিমামে রাখা যাবে, সারফেস এরিয়াটাকে কি করবে? যতটা মিনিমাম করা যায়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ডেফিনেশন। এবার আমরা ছবিটা দিয়ে আরও সুন্দর করে বুঝবো। ঠিক আছে, খুব ভালো করে বুঝবে। মেনলি এই ডায়াগ্রামটা, এটা ইম্পর্ট্যান্ট ডায়াগ্রাম। এটাই হচ্ছে আমাদের কনসেপ্ট ক্লিয়ারেন্স আসবে। কি হচ্ছে দেখো মন দিয়ে। প্রথমে ভেতরে যে কোনো একটা ওয়াটার মলিকুল নাও, ভেতরে ধরো সাপোজ এই ওয়াটার মলিকুলটা। ঠিক আছে, এর সব দিকে ওয়াটার মলিকুলস আছে, এইটা আছে, এইটা আছে, এটা আছে, এটা আছে। ঠিক আছে, সব দিকে ওয়াটার মলিকুল আছে। তাহলে ওর কাছে প্রচুর ওয়াটার মলিকুলস, আমরা ওয়াটার দিয়েই বুঝছি জিনিসটা, আমরা ফ্লুইড পড়ছি যদিও। ওর কাছে প্রচুর ওয়াটার মলিকুলস ওর কাছে আছে। তাহলে ও কি করবে? ও সবাইকে অ্যাট্রাকশন করবে, সবাইকে অ্যাট্রাকশন করবে। এই মাঝখানের যে একটা, ও আশেপাশে যতজন আছে পার্টিকেলস, তাদের সবাইকে অ্যাট্রাক্ট করছে করছে ফলে ওর যে পাওয়ারটা আছে, অ্যাট্রাকশন পাওয়ারটা, সেটা কি হচ্ছে? ওটা এতজনের মধ্যে কি হচ্ছে? ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। এতজনের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, ফলে আলটিমেটলি উইক হয়ে যাচ্ছে। কেন? ওর তো একটা পার্টিকুলার পাওয়ার আছে না, অ্যাট্রাকশন পাওয়ার। আনলিমিটেড তো অ্যাট্রাকশন পাওয়ার না। কিন্তু সেই অ্যাট্রাকশনটা পাওয়ার দিয়ে দেখো এখানেও 6টা মলিকুলসকে অ্যাট্রাক্ট করছে, যার ফলে কি হচ্ছে? ও উইক হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার ওপরের সারফেসে এসো, এইটাতে
দিস ওয়ান নাও। এখানে কি আছে, একদম উপরের সারফেসে একটা মলিকুল আছে, ওয়াটার মলিকুল আছে। ওর ওপরের দিকে, যেহেতু ওপরের সারফেসে আছে, ওপরে এয়ার, আমি ধরে নিয়েছি এখানে এয়ার আছে বা অন্য কোনো মিডিয়াম আছে, হোয়াট এভার, মানে ওর সমান কিছু নেই ওপরে। ওর সমান, এখানে এয়ার বলেছি আমরা, এর পরে আমরা অন্য কিছু নিয়ে দেখবো হয়তো, ঠিক আছে। মানে ওর ওপরে ওয়াটার মলিকুলস আর নেই, ওপরটা ব্ল্যাঙ্ক। ওর এপাশে একখানা, এপাশে একখানা, এইখানে একখানা, এইখানে একখানা। তার মানে নিচের সারফেসে যেটা এটা এখানে ছিল সব দিকে মলিকুলস, এর এখানে কিন্তু সব দিকে মলিকুলস না, ওর এখানে শুধু এখানে মলিকুলসগুলো আছে। তাহলে ওর যে টোটাল অ্যাট্রাকশন পাওয়ার, সেটা দিয়ে ওই কটা মলিকুলকে মাত্র অ্যাট্রাক্ট করবে, এই কটা মলিকুলকে করবে, তার বেশি তো করবে না, কেন তার উপরে নেই। তাহলে অটোমেটিক্যালি ওর অ্যাট্রাকশন পাওয়ারটা কম মলিকুলসের মধ্যে ডিস্ট্রিবিউট হবে। ফলে কী হলো, অ্যাট্রাকশন পাওয়ারটা অনেক বেশি স্ট্রং হলো। এই অ্যাট্রাকশন পাওয়ারটা স্ট্রং হওয়ার ফলে এখানে একটা আলাদা, এই যে উপরের সারফেসটা, এইখানে একটা ফিল্ম টাইপের তৈরি হলো, ফিল্ম, পাতলা একটা লেয়ার, হুইচ ইজ এ, ইউ ক্যান কম্পেয়ার দিস ওয়ান অ্যাজ এ স্ট্রেচড মেমব্রেন। একটা টান টান করা পর্দা হিসেবে যেরকম কাউন্ট হয়, একটা স্ট্রেচড মেমব্রেন হিসেবে জায়গাটাকে আমরা ধরে নিলাম, যে একটা পর্দা সিরিয়াস করেছি। কেন? কেন এখানে ফোর্সটা অনেক বেশি মলিকুলসদের মধ্যে। আর সেটার আনসার কি, কেন যদি কেউ জিজ্ঞেস করে, তার আনসারটা হচ্ছে যে তোমার মলিকুলস কম আছে, ফলে যে কটা মলিকুল আছে তারা একে অপরকে অনেক বেশি স্ট্রং ফোর্স দিয়ে অ্যাট্রাকশন করে রেখেছে। এখানে দেখো আমি লিখেও দিয়েছি, যখন আমার ডটেড লাইন না কমপ্লিট অ্যারো আছে, কোহেসিভ ফোর্স ইজ টু দ্য নেবারিং মলিকুলস, কোহেসিভ ফোর্স সেজ টু নেবারিং মলিকুলস, কমপ্লিট অ্যারো। যখন আমি ডটেড অ্যারো ইউজ করছি তখন কি, কোহেসিভ ফোর্সটা মিসিং আছে ওইখানে। মিসিং মানে ওইখানে কোহেসিভ ফোর্স অ্যাপ্লাই করার জন্য যে নেবারিং মলিকিউলস, সেইটাই নেই। কেন কোহেসিভ ফোর্স কাকে বলে আমরা দেখে এসেছি আগে, আমরা আগেই পড়েছি, আগেরটাতেই আমরা ডিসকাস করেছিলাম। কোহেসিভ ফোর্স হচ্ছে সেম টাইপ অফ পার্টিকেলসের মধ্যে হয়। তো এখানে তো পার্টিকেলস অ্যাভেলেবেল না, উপরে তো পার্টিকেলস নেই, তাহলে হবে না, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে সারফেস টেনশন। কেন এইখানে আমরা কি ডিসকাস করলাম, সারফেস টেনশনের উপরে যে ফিল্ম টাইপের জিনিসটা, একটু আগে আমরা বললাম যে স্ফেরিক্যাল একটা স্ফিয়ার তৈরি করবে, একটা স্ফিয়ার তৈরি করবে, ঠিক আছে। কেন স্ফিয়ার তৈরি করবে? টু রিডিউস সারফেস এরিয়া, টু রিডিউস সারফেস এরিয়া, যাতে এরিয়াটা রিডিউস হয়। কিন্তু এটা রিডিউস করতে হলে ওকে একটা লেয়ার তো তৈরি করতে হবে যে জিনিসটাকে ঢেকে রাখবে, একটা বাইরে তো আউটলাইন বাউন্ডারি তৈরি হবে। এই আউটলাইন বাউন্ডারি তৈরি হওয়ার কনসেপ্টটাই হচ্ছে সারফেস টেনশন, ঠিক আছে। সারফেস টেনশন ইজ দ্য প্রপার্টি অফ দ্য ফ্রি সারফেস অফ এ লিকুইড। দেখো একটু আগে আমরা ফ্রি সারফেস নিয়ে কথা বললাম। ফ্রি সারফেস অফ দ্য লিকুইড অ্যাট রেস্ট behave like a stretched membrane, behave like a stretched membrane in order to acquire minimum surface area. এবার স্ট্রেচড মেমব্রেন মতো বিহেভ করছে কেন? ইন অর্ডার টু অ্যাকোয়ার দ্য মিনিমাম সারফেস এরিয়া। এই স্ট্রেচড মেমব্রেনের মতো বিহেভ করে ও কী করছে, সারফেস এরিয়াটাকে কমাচ্ছে। এবার তুমি আমাকে বলতেই পারো যে এটা স্ট্রেট রইল না কেন, স্ফিয়ারই হলো কেন, ঠিক আছে, বা অন্য কোনো শেপে এলো না কেন? তার আনসারটা সিম্পল হচ্ছে যে স্ট্রেচড মেমব্রেন যখন, এটা হচ্ছে কন্টিনিউয়াস স্ট্রেচড মেমব্রেন, কন্টিনিউয়াস, এরকম না যে কোথাও ফাঁকা থাকে যাবে, কোথাও গুটিয়ে যাবে, এরকম কিছু থাকবে না, ঠিক আছে। এই জন্য ওকে যদি পুরোটা ফ্রি করে দেওয়া হয়, সেই ওয়াটার মলিকিউলটাকে যদি পুরোটা ফ্রি করে দেওয়া হয়, তাহলে ও স্ট্রেচড মেমব্রেনটা হবে কন্টিনিউয়াস স্ট্রেচড মেমব্রেন। কন্টিনিউয়াস মানে হচ্ছে যেখান থেকে শুরু সেখানে এসেই শেষ, ঠিক আছে, এক নম্বর। এবার তুমি বলবে যে স্যার কিউবয়েডেও তো তোমার যেখান থেকে শুরু সেখানে শেষ, কিউবেও তো যেখান থেকে শুরু সেখানে শেষ, দেন ওয়াই দ্য স্ফিয়ার? সেক্ষেত্রে জাস্ট সিম্পল আনসার, সারফেস এরিয়া, এই যে ওয়ার্ডটা সারফেস এরিয়া, আমি যদি কোনো একটা পার্টিকুলার ভ্যালু নিয়ে
ঠিক আছে, স্ফিয়ারের সারফেস এরিয়া বার করি, কিউবের সারফেস এরিয়া বার করি, কিউবয়েডের সারফেস এরিয়া বার করি, আমার স্ফিয়ারের সারফেস এরিয়াটাই সব থেকে কম আসবে, মিনিমামে আসবে, তার জন্য এটা স্ফিয়ার। লাস্টে কি বলছে, কন্ট্রাকটিভ টেন্ডেন্সি, মানে কন্ট্রাকশনের একটা টেন্ডেন্সি থাকবে যেটা একে অপরকেও টেনে নেবে। ঠিক আছে, এবার ডায়াগ্রামই দেখো, ওপরে একটা বাবলস দেখতে পাচ্ছি, অবভিয়াসলি এটা সবকটা সারফেস ফ্রি পাওয়া গেছিলো বলে ও স্ফিয়ার ফর্ম করেছে। কিন্তু এখানে দেখো স্ট্রেচ মেমব্রেনের মতো বিহেভ করছে, কিন্তু সেটা কোনটা, শুধু আপার সারফেসটা, শুধু আপার সারফেস অফ দ্য লিকুইড। এবার সঙ্গে সঙ্গে তোমরা আমায় ক্রস করতে পারো, এক্ষুনি তো বললেন যে অল সারফেসেস একটা স্ফিয়ার তৈরি করছে, এখানে স্ফিয়ার হলো না, কি প্রবলেম হলো, কি প্রবলেমটা হলো, তাহলে কেন কথাটা মিললো না? ডেফিনেশনে আরেকটা ওয়ার্ডও ছিল, লুক অ্যাট দ্য ডেফিনেশন, কোথায় গেল, সারফেস লেয়ার টেনশন, সারফেস ফিল্ম অফ লিকুইড, সারফেস ফ্রি সারফেস, ঠিক আছে, সারফেস লেয়ার, এই যখন সারফেস লেয়ার আছে, যদি ফ্রি সারফেস না পায় তাহলে আমার জিনিসটা তৈরি হবে কি করে, স্ট্রেচ মেমব্রেনটা ফ্রি সারফেস থাকতে হবে না। তুমি আমি কি গ্লাসের সাইডটা গিয়ে দেখতে পাচ্ছি যে ওইখানে ওই যে গ্লাসের সাইডে কি আছে, গ্লাস আছে, তার পাশে লিকুইড আছে, লিকুইডটা এখানে স্ট্রেচ মেমব্রেন তৈরি করেছে, কিন্তু তুমি আমি কি দেখতে পাচ্ছি যে ওখানে করেছে কি না, কেন দুখানা ওইখানে লেয়ার আছে ওইখানে, আমি নিশ্চয়ই গ্লাসটাকে ভেঙে দেখবো না, এখন দেখতে পাবো, পাবো না। তো তুমি আমি এই সেকেন্ড ডায়াগ্রামে শুধু ওপরের সারফেসটাই দেখতে পাচ্ছি। ঠিক আছে, আবার দেখো একটা ডেফিনেশন আমাদের আসছে, সারফেস টেনশন ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য ফোর্স অ্যাক্টিং পার ইউনিট লেন্থ, ক্যান বি ডিফাইন্ড অ্যাজ ফোর্স অ্যাক্টিং পার ইউনিট লেন্থ perpendicular on an imaginary line drawn on the liquid of surface, perpendicular on an imaginary line drawn on the liquid surface, tending to pull the surface apart along the line, tending চেষ্টা করছে কি ওই লাইনটাকে বরাবর একে অপরকে দিকে পুল করার চেষ্টা করছে। আমি বোঝাচ্ছি, চিন্তা নেই, আমি একটা এক্সাম্পল দিচ্ছি সো দ্যাট ইউ ক্যান গো ফর ইট। ইফ F is the force acting on the length L, acting on the length L of the line AB, then surface tension is given by T, F by L, force by length, length আকার যে লাইন বরাবর ফোর্সটা পারপেন্ডিকুলারলি অ্যাপ্লাই হচ্ছে, যে লাইন বরাবর ফোর্সটা কি হচ্ছে, পারপেন্ডিকুলারলি অ্যাপ্লাই হচ্ছে, সেই এল। তার ডেফিনেশন থেকে বা এখান থেকে তুমি ইজিলি বলতে পারছো যে ইউনিট কি হবে, ফোর্স নিউটন, নিচে এল মানে মিটার, নিউটন পার মিটার, ডাইমেনশন এম, টি টু দি পাওয়ার -2। যাকে ডেফিনেশনটা আমরা আরেকবার ভালো করে বুঝে নিই। ডেফিনেশন, ঠিক আছে, দেখো মন দিয়ে, একটা বিছানার চাদর নিয়েছো, বিছানার চাদর নিতে হবে না, বাইলোক পিটিয়ে দেবে, তোমরা রুমাল নাও, ফাইন, একটা রুমালকে চারটে কোনা, একটা রুমালের চারটে কোনা টান টান করে টেনে ধরো, চারটে কোনা প্লাস এই জায়গাগুলোও টেনে ধরো, এরমভাবে টানলে এপাশ থেকে, এখান থেকে ফোর্স অ্যাপ্লাই করে টানলে এপাশ থেকে, ঠিক আছে। এবার এখানে একটা লাইন টানো, স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইন টানো, টানলে, টানার পর কি করলে, এই বরাবর পারপেন্ডিকুলারলি একটা ফোর্স নিশ্চয়ই অ্যাপ্লাই হচ্ছে, এটা হচ্ছে লাইন টেনেছো তোমরা, এখান থেকে টানছো, এরকম জায়গা দিয়ে তোমরা রুমালটাকে টানছো, ঠিক আছে, এরমভাবে তুমি রুমালটাকে টানছো, এর ফোর্স এদিকে পড়ছে, এই ফোর্সটা এদিকে দিচ্ছ, তো অবভিয়াসলি অল আর পারপেন্ডিকুলার টু দ্য স্ট্রেট লাইন, যেটা তুমি লাইনটা টেনেছো মাঝখানে, ঠিক আছে। এবার তুমি কি করলে,
তুমি জাস্ট এই বরাবর একটা ব্লেড চালিয়ে দিলে। তুমি কি করলে? এই বরাবর একটা ব্লেড চালিয়ে দিলে। পুরোটা কাটতে হবে না, ইউ ডোন্ট নিড ইট, কোনো দরকার নেই তোমার। তুমি জাস্ট একটা ছোট্ট জায়গাতে ব্লেড চালিয়ে দিলে। তুমি সঙ্গে সঙ্গে খেয়াল করবে যে এই যে লাইনটা তোমার টানা ছিল সেই লাইন বরাবর, ঠিক আছে, তোমার যে রুমালটা আছে সেটা এরকম ছিঁড়ে এরকমভাবে ফাঁক হয়ে গেছে। রুমাল যে ছিল সেটা এরকমভাবে পুরো ফাঁক হয়ে গেছে রুমালটা, ঠিক আছে। তুমি কিন্তু এখানে জাস্ট একটা ছোট জায়গা ব্লেড দিয়ে কেটেছো, তুমি কিচ্ছু করোনি, জাস্ট কেটেছো, কিন্তু রুমালটা পুরো ওপর থেকে যতখানি লাইন টেনেছি আমি, পুরো এখান থেকে এত ছিঁড়ে গেছে। ছেঁড়াটা হয়তো বাড়তে 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 এখানটা রিচ করে এখান থেকেও ছিঁড়ে পুরোই দুটুকরো হয়ে যাবে। এইটাই বলেছে ডেফিনেশনটায়। এই যে ডেফিনেশনটা উপরে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, যে ডেফিনেশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই ডেফিনেশনে এই কথাটাই বলেছে। ফোর্স অ্যাক্টিং পার ইউনিট লেন্থ perpendicular on an imaginary line drawn on the liquid surface tending to pull the surface apart along the line। ঠিক আছে, এই যে কথাটা উপরের সেইটারই এক্সপ্লেনেশন হচ্ছে এইটা। তুমি প্র্যাকটিক্যালি করে দেখতেই পারো, বিছানার চাদর নিয়ে করো না, মার খাবে, ঠিক আছে। সো আমরা নর্মালি একটা রুমাল দিয়েই টেস্টটা করতে পারি, ঠিক আছে। সারফেস টেনশনের ইম্পর্টেন্স কী আছে, আগে 2 নম্বর পয়েন্টটা দেখি। এটা তোমরা সবাই দেখেছো, স্পেশালি ড্রেনে দেখেছো, ঠিক আছে। ড্রেনের জলে টলে নিশ্চয়ই দেখেছো যে ছোটোখাটো পোকামাকড়, যেগুলো ছোটোখাটো পোকামাকড়, একদম ছোটো, বেশি বড় না, ঠিক আছে। এখানে স্পাইডার দিয়ে বলেছে, ঠিক আছে, জলের উপর দিয়ে হেঁটে চলে গেল। জলের উপর দিয়ে কী হলো? হেঁটে টুকটুক করে চলে গেল। গেল। A spider can walk on the surface of water, ঠিক আছে, তুমি হাঁটার চেষ্টা করো না। নাম্বার 2, আরেকটা 1 নম্বর পয়েন্টটা দেখি এবার। সেপারেশন অফ অয়েল অ্যান্ড ওয়াটার ইজ কজড বাই দ্য টেনশন অফ দ্য সারফেস বিটুইন ডিসিমিলার লিকুইড। তুমি যদি জলের উপর তেল ঢালো বা তেলের উপর জল ঢালো, ঢেলে একটা কোনো একটা সারফেস করেছো, ঠিক আছে, তোমার কাছে একটা টেস্ট টিউব আছে, ইউ হ্যাভ এ টেস্ট টিউব, ঠিক আছে। টেস্ট টিউবে তুমি প্রথমে কী দিয়েছো? ওয়াটার দিয়েছো। ওয়াটারটা এই লেয়ার অবধি ভর্তি আছে, ওকে। এবার তুমি সেখানে নিয়ে কি করলে? মাস্টার্ড অয়েল দিলে, সর্ষের তেল। সর্ষের তেলও দেখবে এরকম একটা লেয়ার, কেউ কারোর সাথে মিশবে না, ঠিক আছে, কেউ কারোর সাথে মিশবে না, দুটো আলাদা লেয়ার তৈরি হয়ে যাবে। কেন হলো? দুটো ডিসিমিলার লিকুইড ছিল মানলাম, একটা মাস্টার্ড নিয়েছি আমি, একখানে আমি কি নিয়েছি? আমি ওয়াটার নিয়েছি, কিন্তু তারা মিশলো না কেন? তার কারণটাই হচ্ছে সারফেস টেনশন, ঠিক আছে। ওয়াটারের যে মলিকিউলসগুলো আছে তারা নিজেদের ভেতর এই জায়গাটা, ঠিক আছে, একটা লেয়ার তৈরি করেছে। এবার তুমি বলতে পারো যে স্যার লেয়ার করেছে কেন? ওয়াটার মলিকিউলসটা ওর সাথে কোনো টাই আপ করছে না। তার যে আনসারটা হবে সেটা আমরা দেখো, একটু আগে আমরা কোথায় পড়েছিলাম, কোহেসিভ ফোর্সের কথা কোথাও আমরা ডিসকাস করেছি। দেখো কোহেসিভ ফোর্স আমরা একটু আগে ডিসকাস করেছি। এই দেখো, দেখে না অনেকবার, দেখতে ইচ্ছে হলে। এখানে নেই, এই যে ড্রয়িংটায় আমরা কোহেসিভ ফোর্স ওয়ার্ডটা ইউজ করেছি। তার মানে সেম পার্টিকেলসের মধ্যে এই যে সারফেস টেনশন কোথায় তৈরি হচ্ছে? সেম টাইপ অফ পার্টিকেলসের মধ্যে, ঠিক আছে। তাহলে ওয়াটার মলিকিউলস নিজেদের ভেতরে একটা গ্রুপিং করে নিল, নিজেদের ভেতরে গ্রুপিং করে একটা লাইন ড্র করে নিল, একটা লেয়ার তৈরি করে নিল। সিমিলারলি যে অয়েল পার্টিকেলসগুলো আছে তারাও কোহেসিভ ফোর্স ইউজ করে নিজেদের একটা লেয়ার তৈরি করে দিল, একটা উপরে একটা লেয়ার তৈরি করে। কোথায় লেয়ারটা তৈরি করলো? ঠিক ওয়াটারের উপরে লেয়ারটা তৈরি করলো। কেন? ওয়াটারটা ওদের কাছে অন্য মলিকিউলস কোনো রিলেশন নেই। সারফেস টেনশন সেম টাইপ অফ মলিকিউলসের ভেতর তৈরি হচ্ছে, নিজেদের ভেতরে অ্যাট্রাকশন ফোর্স করে তারা একটা লেয়ার তৈরি করছে, স্ট্রেচড মেমব্রেন, ঠিক আছে। তাহলে এটা কি? সারফেস প্রপার্টি। এটাও আমরা একটু আগে ডিসকাস করলাম, আবার বলছি আমি, এটা একটা আপার সারফেস প্রপার্টি আসছে। এবার এখানে আরেকটা এক্সট্রা পয়েন্ট আছে, নিচে দেখো,
যে স্পাইডার জলের উপর হাঁটতে পারে, স্পাইডার কেন, মাছিও হাঁটতে পারে, মশাও হাঁটতে পারে, ইজিলি হাঁটতে পারে, ঠিক আছে। বাট অন দ্য ইথানল ইট উইল ড্রন, ইথানলে ও ডুবে যাবে। কেন? কারণ হচ্ছে ইথানলের যে সারফেস টেনশনটা, ইথানলের সারফেস টেনশনটা, ঠিক আছে, তোমার ওয়াটারের থেকে অনেকটা কম, অনেকটাই কম। ও যে মেমব্রেন তৈরি করবে না, স্ট্রেস মেমব্রেন, তা নয়, করবে, কিন্তু ওর যে সারফেস টেনশনের যে পাওয়ারটা আছে, সারফেস টেনশনের যে মেমব্রেনটা আছে, সেটা অনেকটাই বেশি উইক, ঠিক আছে, যেটা স্পাইডারের ওয়েটকে নিতে পারবে না। স্পাইডার একটা অত ছোট জিনিস, তার ওয়েটকে তোমার নিতে পারবে না, ঠিক আছে। ইথানল, স্পাইডারের ওয়েট কেন, স্পাইডার তো অনেক বেশি বড় হয়ে গেল, আমি যদি তোমার একটা মশা নিই, সেই মশারও ওয়েটও নিতে পারবে না, ইট ইজ নট পসিবল ফর ইট। এবার দেখো, যে এটা আমরা একটু আগে ডিসকাস করেছিলাম, আরেকবার আসছে। হাই সারফেস টেনশন অফ ওয়াটার ইজ অলসো দ্য রিজন অফ স্ফেরিক্যাল শেপ অফ রেন ড্রপ। বৃষ্টির জল যখন পড়ছে, ঠিক আছে, বৃষ্টির জল যখন উপর থেকে নিচে পড়ছে, ওপর থেকে নিচে, মাটিতে টাচ করার কথা পরের গল্প, সেসব নিয়ে আমি ডিসকাস করছি না। ওপর থেকে যখন, মেঘ থেকে যখন নিচে এসে পড়ছে, ক্লাউড থেকে, তখনও কিন্তু তোমার যেহেতু ওয়াটারের সারফেস টেনশন অনেক বেশি হাই, তার জন্য ওরা নিচে পড়তে পড়তেই ওরা স্ফেরিক্যাল শেপ নিয়ে নিচ্ছে। স্ফেরিক্যাল শেপ নিচ্ছে কেন? টু রিডিউস দ্য সারফেস এরিয়া, ঠিক আছে। অ্যাকচুয়ালি দ্য সারফেস টেনশন অফ ওয়াটার উড বি বলেছে, হ্যাঁ, খেয়াল রাখবে, উড বি মাচ লোয়ার, নাথিং উড রিয়েলি ফ্লোট অন টপ, even the smallest particle would sink to the bottom, which caused the failure of the ecosystem. ওয়াটারের সারফেস টেনশন যদি কম হতো বা অনেকটাই কম হতো, তাহলে কোনো কিছুরই ক্ষমতা ছিল না জলের উপর ভেসে থাকার, কোনো কিছুরই ক্ষমতা ছিল না। এমনকি একটা ছোট পার্টিকেলও যদি আমি জলে ছাড়তাম, সেটা কিন্তু জলের তলায় কী হতো, ডুবে যেত। যদি ডুবে যেত, তাহলে ইকোসিস্টেম কি করে আমার চলতো? ইকোসিস্টেমে তো আমি জানি, ইকোসিস্টেমে অনেক রকমের অ্যানিমালস, পার্টিকেলস, অনেক কিছু আছে, অ্যানিমালস আছে, প্ল্যান্টস আছে, ঠিক আছে, অনেক কিছু আছে। কেউ কেউ জলের ভেতর থাকে, কেউ কেউ জলের উপর ফ্লোট করে, ঠিক আছে, এরা সবাই মিলে ইকোসিস্টেমকে রান করছে। কিন্তু এরা যদি কেউই যদি ফ্লোট করতে না পারতো, সবাই যদি জলের নিচে চলে যেত, তাহলে ইকোসিস্টেমটা রান করবে কি করে আমার? কিন্তু সব তো জলের নিচে সিস্টেম নয় আমার, তাই না? তো এটাই হচ্ছে কনসেপ্ট এখানে আমার। তারপরে দেখো, ঘুরে ফিরে কিন্তু আমার সি সারফেসের কথাই আসছে, স্ট্রেস মেমব্রেনই আসছে। এবার এটা আমরা আগেও ডিসকাস করেছিলাম, এই জন্য নামমাত্র বলে দিচ্ছি, আগে আমরা ডিসক্রাইব করে ফেলেছি অলরেডি। কোহেসিভ ফোর্স, কোহেসিভ ফোর্স ইজ দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন মলিকিউলস অফ সেম সাবস্ট্যান্স, সেম টাইপ অফ সাবস্ট্যান্স, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু সে, ঠিক আছে। ওয়াটারের মলিকুলসের মধ্যে, সেটা তুমি গ্লাসেই রাখো, হাঁড়িতেই রাখো, কি বালতিতেই রাখো, বালতি, তোমরা চেনো ভালো করে বালতিকে, ঠিক আছে। তো কী হবে, ওয়াটারি, তাদের মধ্যে পার্টিকেলসগুলোর মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন, সেটাকে কি বলা হচ্ছে, তোমার কোহেসিভ ফোর্স। দিস কোহেসিভ ফোর্স ইজ ভেরি স্ট্রং ইন সলিড, সব থেকে বেশি সলিডে, লিকুইডে লেস দেন সলিড, মাচ লেস দেন সলিড, আর গ্যাসেসের তো কথাই নেই, ওদের কাইনেটিক এনার্জি তোমরা অলরেডি জানো যে প্রচণ্ড হাই হয়, ফোর্স অফ অ্যাট্রাকশন থাকে না। কাইনেটিক এনার্জি খুব হাই হয় গ্যাসেসের মধ্যে, ফোর্স অফ অ্যাট্রাকশন অলমোস্ট নীল। তো ফোর্স অফ অ্যাট্রাকশন যখন নীল, তখন কোহেসিভ ফোর্সও এক্সট্রিমলি উইক, বা বলতে পারো নেই, টেন্স টু জিরো, ঠিক আছে। কোহেসিভ ফোর্স এখানে কি হবে, টেন্স টু জিরো, ঠিক আছে, অলমোস্ট নীল। কেউ যদি কোয়েশ্চেন করে যে কেন ভাই নীল কেন, এক্সট্রিমলি উইক কেন, সিম্পল আনসার দিয়ে দেবে, কাইনেটিক এনার্জি প্রচণ্ড বেশি, পার্টিকেলসটা ছুটে বেড়াচ্ছে, ওদের মাঝখানে ফোর্স অফ অ্যাট্রাকশন অলমোস্ট নেই,
ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন। আর কোথাও না কোথাও কোহেসিভ ফোর্স ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনেরই একটা রূপ। সিম্পল, এরমভাবে আনসার দিয়ে দেবে। চলো যখন পড়ছি আদেসিভ ফোর্সটাও একবার দেখে নিই। আদেসিভ ফোর্স ইজ দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন, এটাও ফোর্স অফ অ্যাট্রাকশন between the molecules of the two different substance, different kind of substance, two different substance মানে দুটো আলাদা ধরনের সাবস্ট্যান্স, তাদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনটাই কি আমাদের আদেসিভ ফোর্স। এক্সাম্পল ফেভিকল, তুমি নিশ্চয়ই ফেভিকলের সাথে ফেভিকল লাগাও না, ঠিক আছে, বা এই গাম, এই একই ব্যাপার। ফেভিকলের সাথে নিশ্চয়ই ফেভিকল লাগাচ্ছ না। তুমি ধরো দুটো পিচবোর্ড আটকাতে চাও, দুটো পিচবোর্ড একটার সাথে একটা আটকাতে চাইছো, কার্ডবোর্ড। তো অবভিয়াসলি কার্ডবোর্ডটা লাগানোর জন্য তুমি মাঝখানে কী করছো, ফেভিকল লাগিয়ে দিচ্ছ। ফেভিকলটা লাগিয়ে দুটো কার্ডবোর্ডকে চিপকে দিলে দুপাশ দিয়ে, মানে একটা কার্ডবোর্ডের ওপর তুমি ফেভিকল লাগালে, দিয়ে আরেকটা কার্ডবোর্ডের ওপরে রেখে দিলে। অ্যাকচুয়ালি তুমি করলেটা কি, তুমি কি কার্ডবোর্ডের সাথে কার্ডবোর্ড লাগিয়েছো? না, একদমই না। তুমি কি করলে, একটা কার্ডবোর্ডের সাথে ফেভিকল স্টিক করলে, ফেভিকলটা আটকালো সেই কার্ডবোর্ডের সাথে। ফেভিকলের যে আরেকটা সারফেস আছে, আপার সারফেস যেটা ফ্রি আছে, তুমি দেখতে পাচ্ছ চোখে সাদা, সেটা স্টিক করলো আরেকটা সারফেসের সাথে। অ্যাকচুয়ালি কার্ডবোর্ডগুলো একে অপরের সাথে স্টিক করেনি, স্টিক করেছে কে, ফেভিকলটা। ফেভিকলে যে দুখানা এন্ড আছে, সেই দুটো এন্ড দুখানা কার্ডবোর্ডের সাথে স্টিক করেছে। দ্যাট ইজ দ্য আধেসিভ ফোর্স। এই জন্য গামস, যেটাকে আমরা গাম বলি, সেটাকে সায়েন্টিফিক নেম বা নর্মালি যদি একটু ইয়েতে দেখো, আধেসিভ বলে, ঠিক আছে। আধেসিভ, নেটে দেখবে আধেসিভ বলবে জিনিসটাকে। আমাদের অভ্যেস হয়ে গেছে গাম বলার, নয় ফেভিকল বলি, নয় গাম দাও, নাহলে আরেকটা কি ওয়ার্ড আছে মনে পড়ছে না আমার, ঠিক আছে। সেরকম কিছু একটা বলার অভ্যেস আছে আমাদের। এবার আমরা আসছি একটা ইম্পর্ট্যান্ট কনসেপ্টে আসছি, অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। এই জিনিসটা কি, হোয়াট ইজ অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট, আগে এটা বুঝে নিই, তারপর আমরা এটা পড়তে যাব, পড়াটা ইজি হবে। অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্টটা বোঝো আগে। তুমি তোমার কাছে একটা ইয়ে আছে, কন্টেনার আছে, হোয়াট এভার দ্য কন্টেনার ইট ইজ, ঠিক আছে। তার মধ্যে তোমার কাছে একটা ফ্লুইড আছে, লিকুইডই ধরলাম, গ্যাসেস নিয়ে ডিসকাস করে লাভ নেই, ঠিক আছে। একটা লিকুইড আছে, ইউ হ্যাভ এ লিকুইড হিয়ার। তাহলে অলরেডি আমি সারফেস টেনশন পড়ে এসেছি, ঠিক আছে। সারফেস টেনশন পড়ে এসেছি যে এইখানে একটা সারফেস টেনশন স্ট্রেচড মেমব্রেনের মতো কাজ করবে, পড়ে এসেছি। কিন্তু এইখানটা দেখো, এই কোণাটা, এই কোণাটা দেখো, এই কোণাটা দেখো, এইখানে কি হচ্ছে, এখানে লিকুইডটা যে কন্টেনার, যে সলিড কন্টেনার আছে, লিকুইডটা যে সলিড কন্টেনারের মধ্যে আছে, তার সাথে একটা কন্ট্যাক্টে আসছে, দুটো আলাদা আলাদা সাবস্ট্যান্স একে অপরের সাথে কন্ট্যাক্টে আসছে তো। এটাকে বলা, এখানে কন্ট্যাক্টে আসার ফলে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়, যে অ্যাঙ্গেলটা তৈরি হয়, দ্যাট ইজ কল্ড অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট, AOC। দুটো সেপারেট সাবস্ট্যান্স একে অপরের সাথে, এই দুটো সেপারেট সাবস্ট্যান্স বলতে গেলে বেসিক্যালি এটা সলিড আর লিকুইড। সলিড সলিড না, একদমই না, গ্যাসেসের তো গল্পই নেই, ছেড়ে দাও, ঠিক আছে। সলিড সলিড না, গ্যাসেসের গল্প নেই, বেসিক্যালি লিকুইড অ্যান্ড সলিড, লিকুইড অ্যান্ড সলিড। সেখানে তোমার যে কন্ট্যাক্টে যখন আসছে, লিকুইড অ্যান্ড সলিড একে অপরের সাথে যখন কন্ট্যাক্টে আসছে, তখন একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে তাদের মাঝখানে, ঠিক আছে। সেটার নাম কি, অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। দেখো ডেফিনেশনটা দেখি একবার। When the liquid is in contact with solid, when the liquid is in contact with solid, the angle between the solid surface and the tangent to the mind it, free surface of the liquid, the angle between solid surface, the angle between solid surface and the tangent to the free surface of the liquid at the point of contact, at the point of contact, measured from inside the liquid,
প্রচণ্ড ইম্পর্টেন্ট লাইন। মেজারিংটা কোথা থেকে হবে? মেজারমেন্টটা কোথা থেকে হবে? ইনসাইড দ্য লিকুইড থেকে হবে, ঠিক আছে, লিকুইডের দিক থেকে হবে। সেটা কি বলা হচ্ছে? অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। প্রথমটা কোনো ব্যাপার না, অ্যাঙ্গেল বিটুইন সলিড সারফেস অ্যান্ড দ্য লিকুইড অ্যাট দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট। সেখানে ট্যানজেন্ট ড্র করলে, এবার ট্যানজেন্টটা কোথা থেকে ড্র হচ্ছে? টু দ্য ফ্রি সারফেস অফ দ্য লিকুইড, টু দ্য ফ্রি সারফেস অফ দ্য লিকুইড অ্যাট দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট। আর দরকারি আরেকটা কি মেজারিং রুল কি? মেজার্ড ফ্রম ইনসাইড দ্য লিকুইড, মেজার্ড ফ্রম ইনসাইড দ্য লিকুইড ইজ কল্ড দ্য অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। পাশের ছবিগুলো দেখতে পাচ্ছ, ক্লিয়ার হয়ে যাবে এখানেই। দেখো এটা একটা সলিড সারফেস, এটা হচ্ছে লিকুইডটা, ঠিক আছে। এবার সলিড সারফেস থেকে লিকুইডের যে ফ্রি সারফেস তার গা বেয়ে একখানা ট্যানজেন্ট ড্র করা হয়েছে। সলিড থেকে লিকুইডের যে ফ্রি সারফেস তার গা বেয়ে একটা ট্যানজেন্ট ড্র করা হয়েছে। চলো কোনো ব্যাপার না, ড্রয়িং হয়ে গেল। এবার ড্রয়িং হওয়ার পর অ্যাঙ্গেলটার কাউন্টিং কোথা থেকে হবে? আমার অ্যাঙ্গেলের কাউন্টিং কোথা থেকে হবে? কি বলেছে এখানে? মেজার্ড ফ্রম ইনসাইড দ্য লিকুইড, মানে এখান থেকে কাউন্টিংটা আমার স্টার্ট হবে। মেজার্ড ফ্রম ইনসাইড দ্য লিকুইড, লিকুইডের ভেতর থেকে করে যেটা তৈরি হবে সেটাই হচ্ছে আমার অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। এখানে অবভিয়াসলি লেস দেন 90 দেখতে পাচ্ছি। এবার পরের ডায়াগ্রামটা এসো, একই ডায়াগ্রাম একটু চেঞ্জেস আছে। পরের ডায়াগ্রামে দেখো লিকুইডের ড্রপটা এমনভাবে সলিডের উপর আছে, লিকুইডের যে ড্রপটা সেটা এমনভাবে সলিডের উপর আছে যে ট্যানজেন্টটা ড্র করলে সলিড থেকে লিকুইডের গা বরাবর যেখানে অ্যাঙ্গেল অফ, যেখানে ওরা টাচ করেছে একে অপরকে, সেখান থেকে তো টানতে হয় ট্যানজেন্টটা, যেখানে সেখানে তো টানবো না। আমি কি এখান থেকে ট্যানজেন্ট টানতে পারবো? নো, আমাকে ট্যানজেন্ট টানতে হলে সলিড থেকে লিকুইডের গা বরাবরই ট্যানজেন্টটা টানতে হবে, ঠিক আছে। তো টানার পর কাউন্টিং যদি করি সেটা কোন দিক থেকে হবে? ফ্রম ইনসাইড দ্য লিকুইড। ইনসাইড দ্য লিকুইড থেকে যখন আমি কাউন্টিং করলাম, এই হচ্ছে আমার অ্যাঙ্গেল, হুইচ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এবার নিচের ডায়াগ্রামটা একটু বেশি ইম্পর্টেন্ট আমার। কেন? ধরো লিকুইডটা সারফেসের উপর পড়েছে, এই হচ্ছে আমার সারফেস, ঠিক আছে, এই হচ্ছে আমার সারফেস, তার উপর লিকুইডটা অ্যাজ এ স্ফেরিক্যাল শেপে গিয়ে পড়েছে। কি শেপে পড়েছে? স্ফেরিক্যাল, যেরকম রেন ড্রপস পাতার উপর পড়ে থাকে, রেন ড্রপস যেরকম পাতার উপর পড়ে থাকে সেই শেপে গিয়ে পড়েছে। এবার পড়ার পর আমি কি দেখব? যেখানে সলিডটাকেও লিকুইড টাচ করেছে সেখান থেকে ট্যানজেন্ট টানা স্টার্ট। সলিড থেকে টানবো, লিকুইডের গা বরাবর একটা ট্যানজেন্ট ড্র করব। চলো ট্যানজেন্ট ড্র করলাম, হয়ে গেল ট্যানজেন্ট। সলিড থেকে টানা হবে লিকুইডের গা বরাবর যেখানে ওরা একে অপরকে টাচ করেছে। টানার পর কাউন্টিং কোথা থেকে হবে? ফ্রম ইনসাইড দ্য লিকুইড। ইনসাইড দ্য লিকুইড থেকে কাউন্টিং করলে আমি দেখতে পাচ্ছি ইট ইজ অবটুজ অ্যাঙ্গেল। দেখো গ্রেটার দেন 90, ছবিটা দেখো তাকিয়ে, একটা স্ফেরিক্যাল ড্রপ সলিড সারফেসের উপর পড়ে আছে, এটা হচ্ছে আমার সেই ট্যানজেন্ট। কাউন্টিং হবে কোথা থেকে? ইনসাইড দ্য লিকুইড। ইনসাইড দ্য লিকুইড করলে ইট ইজ মোর দেন 90 ডিগ্রি। ক্লিয়ার? কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, সিম্পল, খুব সিম্পল এগুলো। দ্য অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট ইজ কনস্ট্যান্ট। কখন? ফর এ গিভেন লিকুইড সলিড পেয়ার। ফর এ গিভেন লিকুইড সলিড পেয়ার, হোয়াট ডাজ ইট মিন? মানে কি? মানে হচ্ছে ধরো আমি তোমাকে বললাম কেরোসিন আয়রন, কেরোসিন অ্যান্ড আয়রন। তুমি পৃথিবীর যে কোনো জায়গায় যাও, সেখান থেকে চাও কেরোসিন আর আয়রনের একটা প্লেট, আয়রন প্লেটের উপর কেরোসিন ফেলো এক ড্রপ, দিয়ে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট মেজার করো, সেম আসবে। আমি বললাম কপার অ্যান্ড ওয়াটার, সাপোজ, মানে কপার আর ওয়াটারের পেয়ারিং। পৃথিবীর যে কোনো জায়গায় যাও, যেখানে যাবে সেখান থেকে ওদের থেকে ওয়াটার চাও, নিয়ে যাবে না সাথে, সেখান থেকে ওয়াটার চাও, একটা কপারের প্লেট চাও, এক ড্রপ ওয়াটার তুমি কপারের প্লেটে ফেলো, অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট মেজার করো, সেম আসবে। মানে যে পেয়ারিংটা তুমি ডিসাইড করেছো, একবার যে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্টটা সেই দুটো পেয়ারের মধ্যে পাচ্ছ, সেই সলিড আর লিকুইডের মধ্যে, ইট উইল রিমেইন সেম wherever you go in the world, এটা কখনো চেঞ্জ হবে না। ক্লিয়ার?
তা গেল জিনিসটা ফার্স্ট পার্টে এখানে। এবার অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট বিটুইন দ্য লিকুইড অ্যান্ড সলিড সারফেস ইজ স্মল, অ্যাকিউট। লিকুইড আর সলিড সারফেসের মধ্যে অ্যাকিউট অ্যাঙ্গেল, আমরা একটু আগে তিনটে ডায়াগ্রাম দেখেছিলাম। অ্যাকিউট অ্যাঙ্গেল প্রথমটা, এই 1 নম্বরটা, এটা ছিল আমার অ্যাকিউট অ্যাঙ্গেল। এটা কি ছিল? অবটুস অ্যাঙ্গেল, সরি 90 ডিগ্রি রাইট অ্যাঙ্গেল, এটা ছিল আমার অবটুস। তো দ্য অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট বিটুইন দ্য লিকুইড অ্যান্ড সলিড সারফেস ইজ স্মল আর অ্যাকিউট। দ্য লিকুইড ইজ সেড টু ওয়েট দ্য সারফেস, ভেজাবে। যদি লিকুইডটা সলিডকে ভেজায়, ঠিক আছে, ওয়েট করে দিচ্ছে। ওয়েট মিন্স আমরা তো জানি গ্লাসে জল রেখেছি, গ্লাস থেকে জলটা ঢেলে নিয়েছি, গ্লাসের ভেতরটা ভিজে আছে, ওকে, তার মানে ওয়েট দ্য সারফেস। ইন দ্যাট কেস অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্টটা সবসময় অ্যাকিউট অ্যাঙ্গেল হয়, সবসময় অ্যাকিউট অ্যাঙ্গেল। এখানে একটা পয়েন্ট তুমি অ্যাড করতে পারো, সেটা হচ্ছে, এটা তোমার এক্সট্রা নলেজের জন্য, সারফেস টেনশন is less. Surface tension is less. Next, if the angle of contact is larger, obtuse চলে গেছে, the surface is not wetted. Surface কি হবে? Surface is not wetted মানে হচ্ছে তোমার যে লিকুইডটা তুমি নিয়েছো সে সারফেসকে ভেজাবে না, এক ফোঁটা থাকবে না। মার্কুরি গ্লাস এক্সাম্পল দিয়েছি। কেন মার্কুরি গ্লাস? কেন? আমি মার্কুরিকে তুমি যদি কাঁচের গ্লাসেই রাখো, কি মার্কুরিকে তুমি স্টিলের গ্লাসেই রাখো, তুমি মার্কুরিকে স্টিলের গ্লাসে রেখেছো, মার্কুরিটাকে ঢেলে নিলে গ্লাসের ভেতর এক ফোঁটা মার্কুরি থাকবে না, নট এ সিঙ্গেল ড্রপ। আরে গ্লাস কেন? তুমি মার্কুরির ভেতর তুমি তোমার হাতটাই চুবিয়ে দাও না, যদি অতখানি মার্কুরি তুমি জোগাড় করতে পারো, মার্কুরির ভেতর হাতটা চুবিয়ে দাও সোজা, মার্কুরি থেকে হাতটা বের করে নাও, তোমার হাতে এক ফোঁটা, তুমি যেরকম শুকনো হাত ভেতরে দিয়েছিলে, তোমার হাতটা যখন বেরোবে শুকনোই বেরিয়ে আসবে। দেয়ার উইল বি নট এ সিঙ্গেল ড্রপ অফ মার্কুরি ইন ইউর হ্যান্ড। কেন? মার্কুরির সারফেস টেনশনটা খুবই বেশি, ঠিক আছে, ফলে সারফেস টেনশন ইজ হাই, এতটাই বেশি যে ও ওই স্ফেরিক্যাল শেপে থাকতে চায়। ও সবসময় কি চায়? ওই স্ফেরিক্যাল শেপ নিয়ে, লোয়ার সারফেস এরিয়া নিয়ে থাকবে, ঠিক আছে। সেখানে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট কি হবে? লেস গ্রেটার দেন অর ইকুয়াল টু 90 ডিগ্রি। বেসিক্যালি গ্রেটার দেন 90 হয়, আমি তাও ইকুয়াল টুটা দিয়েছি, তোমরা হয়তো কনফিউজ হয়ে যাবে, সো জাস্ট ক্যান্সেল ইট আউট, ঠিক আছে, ক্যান্সেল করে দিলাম, বোঝা গেল? ঠিক আছে। ওর সারফেস টেনশনটা এতই বেশি মার্কুরির যে ও সবসময় একটা স্ফেরিক্যাল শেপে থাকতে চায়। ইভেন তাই তুমি দেখতেও পাবে, তুমি যদি মার্কুরি জোগাড় করে 1-2 ড্রপ মার্কুরি নিচে ফেলে দাও মাটিতে, ঠিক আছে, তুমি সঙ্গে সঙ্গে দেখবে ও কোথাও ছড়িয়ে যাবে না, ও সেই ড্রপ হিসেবেই থেকে যাবে, একটা স্ফেরিক্যাল শেপেই থেকে যাবে, বেশি কম কিছুই হবে না ওর, ইট উইল রিমেইন দ্য সেম, ঠিক আছে। এবার এখানে কিছু কথা আসছে যেগুলোর প্র্যাকটিক্যাল ইউজেস আছে। ইফ দেয়ার আর ইম্পিউরিটিস ইন দ্য লিকুইড, লিকুইডের মধ্যে যদি ইম্পিউরিটিস থাকে, যদি কিছু, দেন দে অল্টার দ্য ভ্যালু অফ দ্য অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। অল্টার দ্য ভ্যালু অফ অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট, অল্টার মানে হচ্ছে চেঞ্জ করতে। তো এখানে অল্টারের সাথে আমি জাস্ট ইয়ে করে দিচ্ছি, ঠিক আছে, আই এম জাস্ট চেঞ্জিং। অল্টার বলতে এখানে কি বোঝাচ্ছে আমরা সেটা একটু লিখে দিচ্ছি আমি, বেসিক্যালি তাই হয়। বেসিক্যালি ডিক্রিজেস, বেসিক্যালি কি হচ্ছে? ডিক্রিজ করে দিচ্ছে। আর এটার প্র্যাকটিক্যাল ইউজেস আছে, স্পেশালি মিউনিসিপ্যালিটিসে, হেলথ কেয়ারে, তো আমরা সেটা পরে ডিসকাস করে দেবো একবার। নেক্সট বলছে
দ্য অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট ডিক্রিজেস উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার। টেম্পারেচার যত বাড়াবে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট তোমার ডিক্রিজ করবে। তার মানে কি হলো, সারফেস টেনশন কমছে, সারফেস টেনশন কমছে। আরও যদি ডিটেলসে তুমি ইয়ে করো, এক্সপ্লেন করতে চাও যে কেন কমছে সারফেস টেনশন, কেন অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট কমছে, এওসি কমছে মানে সারফেস টেনশন কমছে, অ্যাকিউটের দিকে যাচ্ছে, তাহলে আনসারটা খুব সিম্পল। আমি যত বেশি হিট দেবো পার্টিকেলসের মধ্যে কাইনেটিক এনার্জি ইনক্রিজ করবে, যত বেশি কাইনেটিক এনার্জি ইনক্রিজ করবে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন ডিক্রিজ করবে। পার্টিকেলসটা চাইবে আমরা ছুটে একে অপর অনেক দিকে দূরে বেরিয়ে যাই, ছিটকে যাই, এপাশে ছুটে যাই ওপাশে ছুটে যাই, সো ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন ডিক্রিজ করবে। এবার ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন যখন ডিক্রিজ করছে অটোমেটিক্যালি সারফেস টেনশন কমে যাচ্ছে। কারণ আমরা একদম প্রথম দিকেই দেখলাম যে সারফেস টেনশন মানে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন দ্য সেম টাইপ অফ পার্টিকেলস। এবার এনার্জি বেড়ে গেলে তো অবভিয়াসলি সেই ফোর্স অফ অ্যাট্রাকশন কমে যাবে, হয়ে গেল। এই জন্য টেম্পারেচার বাড়ালে কি হয়, অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট কমতে থাকে। নেক্সট, এ লিকুইড উইল কমপ্লিটলি ওয়েট দ্য সলিড। পুরো ভিজিয়ে দেবে সলিডকে, মানে এক ফোঁটা ফেলেছো একদম ফ্ল্যাট হয়ে চারদিকে ছড়িয়ে যাবে। এক ফোঁটা লিকুইড তুমি একটা সারফেসের উপর ফেলেছো, পুরো ফ্ল্যাট হয়ে চারদিকে ছড়িয়ে যাবে, মানে যতটা পারবে, মানে যত দূর অবধি যেতে পারবে ভলিউম অনুসারে। কখন? যদি অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট জিরো হয়। যদি অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট কত, জিরো হয়, ও পুরো চারদিকে ছড়িয়ে যাবে, কোনো রকম থামাথামির ব্যাপারই নেই। ঠিক আছে, সারফেস টেনশন অফ এ লিকুইড বাই ইউজিং দ্য ক্যাপিলারি টিউব। ঠিক আছে, একটু দেখো, জাস্ট নামমাত্রই দেখো, খুব বেশি তোমাদের ইম্পর্টেন্ট না। লেট আস কনসিডার এ ক্যাপিলারি টিউব নিলাম। এবার সারফেস টেনশনের ফলে ওয়াটার রেজেস টু দ্য হাইট এইচ ইন দ্য ক্যাপিলারি টিউব। তুমি বলে স্যার এই জিনিসটা কী আবার, ওয়াটার রেজেস ফেজেস এইসব গল্প কী হচ্ছে, আগে জানো এইচ, আমি ডায়াগ্রামে গিয়ে বলছি। দ্য সারফেস টেনশন টি অফ দ্য ওয়াটার অ্যাক্টস ইনওয়ার্ড। সারফেস টেনশনটা কী করছে, ইনওয়ার্ড অ্যাক্ট করছে, অ্যান্ড দ্য রিয়াকশন অফ দ্য টিউব আর, অবভিয়াসলি অ্যাকশন রিয়াকশন আছে না। যদি আমি একটা ড্রপকে একটা টেবিলের উপর একটা বক্স রাখি, কী হবে, ওয়েট নিচের দিকে কাজ করবে, নর্মাল ফোর্স ওপর দিকে কাজ করবে, তাই না? নর্মাল ফোর্স ওপর দিকে কাজ করবে, যেরকম হয় এখানেও অনেকটা তাই। সারফেস টেনশনের যে টেনশনটা যেটা আছে, ও টেনশনটা কোন দিকে কাজ করছে, নিচের দিকে টানছে। ঠিক আছে, রিয়াকশন টিউব অফ দ্য টিউব আর আউটওয়ার্ড, যেখানে আর ইজ ইকাল টু টি, বাট অপোজিট ডাইরেকশন। সো রিয়াকশন ফোর্স বাইরের দিকে, সারফেস টেনশন নিচের দিকে, কিন্তু দুজনেই সমান, ডাইরেকশন অল্প। এবার যে ক্যাপিলারি রাইজ, ক্যাপিলারি রাইজটাকে তোমাকে জানতে হবে। ডায়াগ্রামটা খুব বড় সড়ো না, ক্যালকুলেশন খুব বেশি না। ঠিক আছে, ক্যাপিলারিজ জিনিসটা কি, তুমি যদি একটা পাতলা টিউব নাও, ধরো একটা আমার কন্টেনার আছে, আই হ্যাভ এ কন্টেনার লাইক দিস। ঠিক আছে, কন্টেনার আছে, তার মধ্যে লিকুইড ভর্তি আছে, একটা লেভেল অবধি লিকুইড আছে। ঠিক আছে, একটা লেভেল অবধি লিকুইড আছে। এবার তুমি যদি তার মধ্যে একদম পাতলা, যত সরু হয় তত ভালো, একটা টিউব নাও, যত ফিনফিনে সরু হবে ততই তোমার বেটার। একটা ফিনফিনে যদি টিউব নাও, টিউবটা নিয়ে কি করলে, তুমি ভেতরে চুবিয়ে দিলে, টিউবটাকে নিয়ে ভেতরে তুমি ভেতরে চুবিয়ে দিলে। আমি একটু মোটা করে নিচ্ছি টিউবটা, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। তুমি কিচ্ছু করোনি, এরকম করে দিলে, যেহেতু টিউবটা ফিনফিনে পাতলা, অটোমেটিক্যালি তোমায় কিছু করতে হবে না। তোমার তো টিউবটা তো ওই পাশ থেকে বন্ধ আছে না, তোমার তো টিউবটা এক পাশ থেকে বন্ধ, ইউ হ্যাভ টেকেন এ টিউব, সেই পাশটা বন্ধ তোমার। অটোমেটিক্যালি তুমি দেখবে যে ওয়াটারটা একটা লেভেল অবধি উঠে গেছে, তুমি কিছুই করোনি, এদিকে ওয়াটারটা উঠে গেছে। ঠিক আছে, ওয়াটারটা শুধু উঠে গেছে তাই না, এই লিকুইডটা যে ভেতরে ঢুকে গেছে শুধু তাই না, এখানে দুটো ঘটনা ঘটতে পারবে। সেটা কি, দুটো ঘটনা কি আছে? এক নম্বর হচ্ছে যে লিকুইডটা যে ভেতরে ঢুকেছে, লিকুইডটা ভেতরে ঢুকে, আমি দুখানা টিউব আগে এঁকে নিই পাশাপাশি।
দুটো কেস কী কী হবে সেটা দেখিয়ে নাও ভালো করে। লিকুইডটা যে ভেতরে ঢুকেছে, লিকুইডটা ভেতরে ঢোকার পর লিকুইড একটা উপরের সারফেস হবে। লিকুইডটা দুটো কেস করতে পারে, একটা হচ্ছে লিকুইড ভেতরে ঢুকে একদম উপরে একটা এরকম শেপ নিয়ে আছে, আর লিকুইডটা ভেতরে ঢুকে একটা এরকম শেপ নিয়ে আছে। যে কোনো একটা শেপ নিয়ে লিকুইডটা ওপরে এক্সিস্ট করবে, ঢুকে যাবে, সেটা হচ্ছে এখানে বোঝালাম। ঢুকে গিয়ে ওপরের শেপটা, যে উপরের সারফেসটা হবে লিকুইডটা, নয় এই শেপ হবে, নয় এটা হবে, নয় কনকেভ নয় কনভেক্স, ফ্ল্যাট থাকবে না, ঠিক আছে? ইট উইল নট গো ফর দ্য ফ্ল্যাট ওয়ান, হোয়াট এভার। এবার এই ডায়াগ্রামটা এসো, আমরা এক্ষুনি টি আর এই দুটো দেখলাম। এবার কম্পোনেন্টসে ভাঙলে কি হচ্ছে, এই যে এখানটা দেখো, এটা হচ্ছে আমার কি হয়েছে, এখানে থিটাটা এখানে হয়েছে, অবভিয়াসলি সলিডের সাথে আমি ব্যবহার করবো, তাহলে এটা আমার থিটা, এটাও এপাশে থিটা। তাহলে যদি আমি এটাকে কম্পোনেন্টে ভাঙি, কম্পোনেন্টস যদি ভাঙা হয়, তাহলে এটা হচ্ছে আমার আর সাইন থিটা, এটা হচ্ছে আর কস থিটা। কম্পোনেন্টসে ভাঙা হচ্ছে, আমরা ভেক্টরস করে এসেছি অলরেডি। ঠিক এপাশেও তাই, এপাশটা যেটা আছে এটা আর সাইন থিটা, এপাশটা আর কস থিটা, কম্পোনেন্টসে ভাঙা হয়েছে। এইটা হচ্ছে আর। এবার তুমি আমাকে বলতেই পারো, স্যার আর বেঁকে গেল কী করে? পাগলা, এইখানে তো অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্টটা আমার এখানে আছে, তা লিকুইডটা যখন উঠেছে, লিকুইডটা তো ফ্ল্যাট নয়। লিকুইডটা কি আমার জারের মধ্যে ফ্ল্যাট আছে? নো। ও নয় অবটিউস আছে, আর না নয় সরি কনকেভ আছে, নয় কনভেক্স আছে। তা সেই হিসেবে আমার অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্টটাকেই আমাকে টানতে হবে, নিচে থেকে তো টানলে হবে না। এই জন্য টেনশনটা এখানে কাজ করছে, এর টেনশনটা এখানে কাজ করছে এই দিকে। এবার টেনশন যখন এখানে কাজ করছে, তার সাথে পারপেন্ডিকুলার হতে হবে আর কম্পোনেন্ট আরকে, এই জন্য আরটা এখানে। টেনশন যেদিকে কাজ করছে, আর কম্পোনেন্ট যেটা আছে আরটা ওর সাথে পারপেন্ডিকুলার, তাহলে পারপেন্ডিকুলার লিখতে হবে আমাকে, এই জন্য বেঁকে আছে দুজনে, পারপেন্ডিকুলার টু ইচ আদার ইন অপোজিট ডাইরেকশন। ঠিক আছে, সেম বাট অপোজিট ডাইরেকশন, পারপেন্ডিকুলার টু ইচ আদার। এবার ক্যালকুলেশনে আসি, তাহলে আর ক্যান বি রিজলভড ইন্টু টু রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট। হরিজন্টাল কম্পোনেন্ট কি হলো, আর সাইন থিটা অ্যাক্টিং র্যাডিক্যালি আউটওয়ার্ড। দেখো দুটো আর সাইন থিটা আছে, এই একটা, যেগুলো বাইরের দিকে টানছে, হরিজন্টাল। ভার্টিক্যাল কম্পোনেন্ট আর কস থিটা অ্যাক্টিং আপওয়ার্ড, দুখানা আর কস থিটা, এখানে একটা, যারা কাজ করছে কোন দিকে, ওপর দিকে কাজ করছে। হলো, তো হরিজন্টাল কম্পোনেন্ট আর ক্যান্সেলড ইচ আদার, একজন একজনকে ক্যান্সেল করে দিচ্ছে। whereas the vertical component balance the weight of the water column in the tube. Horizontal components are cancelled each other, whereas the vertical component, তুমি বলে স্যার ক্যান্সেল, এটা ক্যান্সেল হলো, ওরা কেন ক্যান্সেল হলো না? কেন ক্যান্সেল হলো না? বিকজ এটা এদিকে হরিজন্টাল দেখাচ্ছি আগে, এটা এদিকে, সেম বাট অপোজিট, সেম বাট অপোজিট, 180 degree to each other. But here এটা আর এটা, তাদের মাঝখানে কোনো অ্যাঙ্গেল আছে প্যারালাল টু ইচ আদার, কি করে ক্যান্সেল করবে? অপোজিট ইচ আদার হচ্ছে, এখানে অপোজিট ডাইরেকশন হচ্ছে, সেম বাট অপোজিট হচ্ছে, এটা সেম বাট নট অপোজিট, দে আর প্যারালাল টু ইচ আদার। প্যারালাল হলে তো ক্যান্সেল তো করতে পারবে না, দ্যাট ইজ ওয়াই ওরা এক্সিস্ট করে যাচ্ছে, ওরা ব্যালেন্স করে দিচ্ছে। ওরা কাকে ব্যালেন্স করছে? যে ওয়াটার কলম যেটা আছে তার ওয়েটটাকে ব্যালেন্স করে দিচ্ছে, সিম্পল। তাহলে টোটাল আপওয়ার্ড ফোর্স, সাইডগুলো নেই আমার না, আর সাইন থিটা নেই, আপওয়ার্ড ফোর্স আর কস থিটা ইন্টু সার্কামফারেন্স অফ দ্য টিউব, সিম্পল ভ্যালু বসিয়ে দেবে, আর কস থিটা ইন্টু 2πr। কেন টিউব যখন নিয়েছো ভাই তুমি, কোনো দোকানে তো তুমি স্কোয়ার শেপের টিউব কিনতে পাবে না, টেস্ট টিউব সব সার্কুলারই হবে, তো 2πr হিসেবে সার্কামফারেন্স নিয়েছি, গেল।
এবার যেখানে আর ছিল ইট ইজ রিপ্লেসড বাই টি। কেন? আগেই প্রথমে ডিসকাস করে এসেছিলাম টি অ্যান্ড আর ইজ ইকুয়াল টু দিস আপওয়ার্ড ফোর্স ইজ রেসপন্সিবল। এই যে আপওয়ার্ড ফোর্সটা সেইটাই হচ্ছে রেসপন্সিবল যে একটা ক্যাপিলারি টিউবকে, এই যে ডায়াগ্রামটা আমি ড্র করলাম, এই যে আমি ডায়াগ্রামটা এখানে ড্র করলাম, এই আপওয়ার্ড ফোর্সটাই রেসপন্সিবল যখনই একটা ক্যাপিলারি টিউব, পাতলা সরু ফিনফিনে টিউবকে আমি কোনো লিকুইডে চোয়াবো, অটোমেটিক্যালি লিকুইডটা ওর ভেতর রাইজ করে যাবে কিছুটা হাইট অবধি। টিউবটা যতটা ডুবিয়েছি ততটা উঠবে না। তুমি দেখো আমার ডায়াগ্রামটা, আমি টিউবটাকে ভেতরে চোবাইনি, আমি জাস্ট মুখে ঠেকিয়ে রেখেছি, ওয়াটারের যে উপরের সারফেস তার থেকে জাস্ট ঢুকিয়েছি, ও কিন্তু এইচ হাইট অটোমেটিক্যালি আরও বেশি উঠে গেল। আমি বলিনি একবারও যে আমি ভাই এই আমি কন্টেনার নিয়েছি, তার মধ্যে আমি এটা নিয়েছি, এবার একটা টিউবকে আমি এত অবধি চুবিয়েছি, টিউবের জল লিকুইডটা এত অবধি উঠেছে, আমি কিন্তু বলিনি, একবারও বলিনি। আমি বলেছি জাস্ট ঠেকিয়েছি, অটোমেটিক্যালি যতটা লিকুইডের সারফেস আছে, লিকুইডের সারফেস যতটা আছে তার থেকে বেশি পরিমাণও উপরে উঠে গেছে। আর সেটার কারণটা কি? এই ভার্টিক্যাল কম্পোনেন্টগুলো। ভার্টিক্যাল কম্পোনেন্টের ফর্মুলা কি এখানে আসছে আমার, এই যে এখানে আমার এলো এফ ইজিক্যাল টু 2 পাই আর টি কস থিটা। এই হচ্ছে রেসপন্সিবল এই ক্যাপিলারি রাইজটার জন্য। এবার এফ ইজিক্যাল টু ডাব্লু, ফোর্স ইকুয়াল টু কি হচ্ছে, ডাব্লু হচ্ছে। এফ ইজিক্যাল টু ডাব্লু না, তাহলে এখানে আমি এফ ইজিক্যাল টু ডাব্লু লিখতে পারি, ওয়েট অফ দ্য লিকুইড ইজিক্যাল টু 2 পাই আর টি কস থিটা। সিম্পল, ঠিক আছে। নেক্সট আমরা জানতে যাচ্ছি ভলিউম অফ ওয়াটার ইন দ্য টিউব। ক্যাপিলারি রাইজ হয়েছে, আমরা জানতে পেরেছি যে ক্যাপিলারি রাইজ হচ্ছে, কিন্তু কথা হচ্ছে কতটা, ঠিক আছে, কতটা কি হয়েছে সেটাও জানতে হবে, ঠিক আছে। তো সেইটা জানারই পার্ট কি হচ্ছে আমাদের, কি আসছে আমাদের, ভলিউম অফ লিকুইড, ভলিউম অফ ওয়াটার ইন দ্য টিউব। তার ডায়াগ্রামটা সেই একই আছে, ডায়াগ্রাম আমাদের চেঞ্জ হয়নি। এবার যতখানি রেজ করেছো, কতটা হাইট রেজ করেছিল আমরা ডিসকাস করেছিলাম যে সারফেস থেকে ওর হাইট রেজ কতটা হয়েছে, এইচ পরিমাণ হয়েছে, ওয়াটার সারফেস থেকে ওর হাইট রেজ এইচ হয়েছে। তাহলে বেসিক্যালি আমি কি করলাম, ভলিউম অফ দ্য সিলিন্ডার, ভলিউম অফ সিলিন্ড্রিক্যাল ওয়াটার কলম, টোটাল ভলিউম কত ধরলাম আমি, সিলিন্ড্রিক্যাল কলমে কত হয়েছে, পাই আর স্কোয়ার এইচ, এতখানি রেজ করেছে। এবার একটা মিনিস্কাস ক্রিয়েট হয়েছে, মিনিস্কাস ওই আমি যেখানে কার্ভগুলো দেখালাম, অবটিউস আর অবটিউস না, তোমার কনকেভ আর কনভেক্স, ওটাকে মিনিস্কাস বলা হয়, ঠিক আছে। তাহলে ওয়াটারের ক্ষেত্রে আমার কনকেভ হয়, দেখতেই পাচ্ছ ডায়াগ্রামটা, এটা ওয়াটারের ডায়াগ্রাম। ভলিউম অফ ওয়াটার ইন দ্য মিনিস্কাস ইকুয়াল টু কত, ভলিউম অফ সিলিন্ডার অফ হাইট আর and radius, height h, volume of cylinder of height h and radius r, minus volume of the hemisphere। কেন, ও যখন কনকেভ তৈরি করছে, এরকম একটা স্ট্রাকচার তৈরি করছে, ঠিক আছে, যেটা আমরা ডায়াগ্রামে দুখানা ডায়াগ্রাম দেখিয়েছিলাম একটু আগেই, ঠিক আছে, এই যে এখানে দেখিয়েছিলাম কনকেভ হচ্ছে, তো এখানে অবভিয়াসলি এখানে একটা হেমিস্ফিয়ার তৈরি হয়েছে, ঠিক আছে, এই যে হেমিস্ফিয়ারটা তৈরি হয়েছে, সেখানে তো ব্ল্যাঙ্ক, আমার ওখানে তো কেউ নেই, ফাঁকা আছে, তাহলে সেটা কি হচ্ছে, সাবস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে টোটাল কত হবে, ভলিউম অফ ওয়াটার ইন দ্য মেনিস্কাস কত হচ্ছে, প্রথমে ভলিউম অফ দ্য কলম, ওয়াটার কলম কতটা হচ্ছে, পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ, এখানে এইচটাকে আর ধরা হয়েছে কেন, এইচ ইজ ইকাল টু আর, মানে ক্যাপিলারি রাইজটা কতটা হয়েছে, ক্যাপিলারি রাইজ কত হয়েছে, যতটা টিউবটা রেডিয়াস ততটা পরিমাণ ধরা হয়েছে, ক্যাপিলারি রাইজ কতটা হয়েছে, যতটা পরিমাণ রেডিয়াস হচ্ছে তোমার ক্যাপিলারিটার, আমরা ধরেছি ততটা পরিমাণই ভলিউম হাইট অবধি রাইজ করেছে, তো এইচ ইজ ইকাল টু আর। তাহলে পাই আর স্কোয়ার এইচ যেটা, সেটা পাই আর স্কোয়ার ইন্টু আর মাইনাস
ভলিউম অফ দ্য হেমিস্ফিয়ার, 2/3 পাই আর কিউব মাইনাস 2/3 পাই আর কিউব করে কত আসছে 1/3 পাই আর কিউব 1/3 পাই আর কিউব। একটা কথা মাথায় রাখো যে এরকম কোনো নিউমেরিক্যালস আসতেই পারে ওয়্যার ক্যাপিলারির যে রেইজটা হয়েছে, যে হাইটটা হয়েছে, দ্যাট ইজ নট ইকুয়াল টু দ্য রেডিয়াস, দ্যাট ইজ নট ইকুয়াল টু দ্য রেডিয়াস। ঠিক আছে, হাইটটা বেশি হয়েছে বা হাইটটা কম হয়েছে, রেডিয়াস তার থেকে বেশি আছে ক্যাপিলারিটার, সেক্ষেত্রে কিন্তু ফর্মুলা আমার কত থাকবে পাই আর স্কোয়ার এইচ মাইনাস 2/3 পাই আর কিউব। সেক্ষেত্রে এই ফর্মুলাটা থাকবে। এখানে শুধু হাইট আর রেডিয়াস, যতটা হাইট অব দি ক্যাপিলারিতে রেজ করেছে ওয়াটারটা, ওয়াটার কলম, আর ক্যাপিলারির রেডিয়াসটা সেম ধরা হয়েছে বলে এটা এসছে আমাদের। এবার টোটাল ভলিউম অফ ওয়াটার, তাহলে টোটাল ভলিউম অফ ওয়াটার কত হচ্ছে, টোটাল ভলিউমটা দেখো, এটা টোটাল, আগেরটা কি ছিল ভলিউম অফ ওয়াটার ইন দ্য মেনিস্কাস, ভলিউম অফ ওয়াটার ইন দ্য মেনিস্কাস অনলি, যে ব্যাকা যে পার্টটা, মেনিস্কাস মানে হচ্ছে ব্যাকা যে পার্টটা আছে সেটার। এবার আমার আসছে টোটাল ভলিউম পাই আর স্কোয়ার এইচ 1/3 পাই আর কিউব। ও আমি এখানে দেখিনি, খেয়াল করিনি, দেখো এটা মেনিস্কাস বলেছে। এবার মেনিস্কাস যখন পড়েছে হাইটটা নিশ্চয়ই আমার রেডিয়াসের সমানই, রেডিয়াস এই যে এইটা যদি ওর ডায়ামিটার হয়, ঠিক আছে, মেনিস্কাস মানে হচ্ছে এইটুকু পার্টটা নিয়ে ডিসকাস করছি আমি, এইটুকু মেনিস্কাস হচ্ছে এইটুকুতে। এবার ওয়াটারটা তো শুধু এখানে আছে না, ঠিক আছে, এবার এখানে তৈরি হচ্ছে হেমিস্ফিয়ার, তাহলে এখান থেকে ওর রেডিয়াস যা হবে, মানে ওর থেকে ওর যে হাইটটা হবে, এই দুটো সেম হবে, সেক্ষেত্রে এই ফর্মুলাটা হলো। দেন আই ডোন্ট রিকোয়ার দিস ওয়ান। এবার টোটাল ভলিউম কত, টোটাল ভলিউম মানে হচ্ছে আমাদের ডায়াগ্রামে যেটা ছিল যে এই হচ্ছে আমার টিউবটা, ওয়াটার রেইজ করেছে এত অবধি, এটা হচ্ছে আমার হাইট, এই টোটাল হাইট রেজটা কত হয়েছে, মানে টোটাল ভলিউম কত, ইনক্লুডিং দিস পার্ট অলসো, টোটাল ভলিউম কত আছে। আমরা আগেরটা দেখলাম মেনিস্কাসে কতটা হচ্ছে 1/3 পাই আর কিউব, মেনিস্কাসে কতটা ভলিউম অফ ওয়াটার আছে 1/3 পাই আর কিউব, আর যতটা হাইট অফ দি লিকুইডটা উঠেছে দ্যাট ইজ পাই আর স্কোয়ার এইচ। দুটো করে আমার এটা আসছে, দুটো করে আমার কত আসছে, এটা আসছে আমার, ঠিক আছে। এবার ইফ দ্য ডেন্সিটি, ইফ রো ইজ দ্য ডেন্সিটি অফ ওয়াটার, সাপোজ আমি ডেন্সিটিকে ইন্ট্রোডিউস করলাম, তাহলে ওয়েট কত হবে, ওয়েটটা কত আসবে, আমরা কি জানি, ওয়েট ইজ ইকাল টু মাস ইনটু গ্র্যাভিটি। মাস ইজ ইকাল টু কি জানি আমি, মাস ইজ ইকাল টু কি লিখতে পারবো আমি, ভলিউম ইন্টু ডেন্সিটি, ভলিউম ইন্টু ডেন্সিটি ইন্টু জি। এবার ভলিউমটা কত, ভলিউমটা হচ্ছে এটা, ভলিউমের জায়গায় এটা এসে এখানে বসে যাবে, ভলিউমটা বসে গেল ইন্টু রো ইন্টু জি, পাই আর স্কোয়ার কমন গেছে, এটা হচ্ছে আমার ভলিউম পার্টটা, এটা হচ্ছে আমার ভলিউম পার্টটা, এটা হচ্ছে ভলিউম, এটা রো আছে, এটা জি যেরকম আছে সেরকমই আছে। তাহলে আমরা এখান থেকে কী বার করলাম, টোটাল কত ভলিউম উঠবে, যে ওয়াটারটা উঠেছে টিউবের মধ্যে, যতখানি ওয়াটার উঠেছে, পুরো ওয়াটারটা ডিসকাস করছি না আমরা, ক্যাপিলারি টিউবের মধ্যে ঠিক যতটা ওয়াটার উঠেছে তার ওয়েট কত, সেটা আমাদের এখান থেকে বেরিয়ে গেল। এবার সারফেস টেনশন নেক্সট পার্টটা আসছে, তাহলে আমার সাবস্টিটিউশন 1, 3 অ্যান্ড 2, এটা কোনটা আসছে, আমরা 1, 3, 2 কোনটা, এই দেখো আমরা এই কোশ্চেনের নাম্বার দিয়েছিলাম, f ইজিক্যাল টু 2 পাই আর টি কস থিটা 1, f ইজিক্যাল টু w দ্যাট ইজ 2, f 2 পাই আর টি কস থিটা আমি লিখে রাখছি এখানে তোমাদের সুবিধা হবে, f ইকুয়াল টু 2 পাই আর কস থিটা, এটা ছিল 1,
এফ ইকুয়াল টু ডাব্লু, এটা ছিল আমার 2, ঠিক আছে। আর ডাব্লু ইজ ইকাল টু কত পেলাম আমরা, 3, আমার ইকুয়েশন 3 গেছে, ডাব্লু ইজ ইকাল টু পাই আর স্কোয়ার বলে আছে, এটা আগের পাতেই দেখতে পাচ্ছি, দেখো 3টা আমার এখানে, এটা হচ্ছে আমার 3, দিস ওয়ান। তা এই যে 3 আর 1-এর যে ভ্যালুগুলো তুমি পেয়েছো সেটা তুমি ইকুয়েশন 2তে বসাও। 3 আর 1-এর যে ভ্যালু সেটা ইকুয়েশন 1-এ বসালে এটা দাঁড়াচ্ছে, এফ এর জায়গায় এখানে বসেছে এটা, ঠিক আছে। এইটা এখানে বসিয়ে আমার আলটিমেটলি টিটা বেরোচ্ছে। টিটা কি ছিল আমার, সারফেস টেনশন ছিল। টি এর ভ্যালু এখান থেকে তোমার পুরো আউট হয়ে গেল, পুরো আউট, সিন্স আর ইজ ভেরি স্মল। এবার আমি প্রথম থেকেই বলছি যে এই যে ফেনোমেননটা আমি ডিসকাস করছি, যে একটা টিউবকে আমি জলে ডোবালাম, সঙ্গে সঙ্গে টিউবের ভেতরে অটোমেটিক্যালি একটা হাইট অব্দি জল উপরে উঠে গেল অটোমেটিক্যালি, হুইচ ইজ মোর দেন দ্য লেভেল অফ দ্য ওয়াটার। সেখানে টিউবটাকে ক্যাপিলারি টিউব কেন বলা হয়, প্রচণ্ড সরু নিতে হবে, তুমি যত সরু নেবে যত থিন হবে ভেতরে, ভেতরের জায়গাটা, স্পেসটা, ভেতরের যে ডায়ামিটারটা আছে যত ছোট হবে ততই বেশি হাইট অব্দি উঠবে। তো অটোমেটিক্যালি দ্য আর ইজ ভেরি স্মল। এবার যদি খুব পাতলা একটা ক্যাপিলারি টিউব নাও, জাস্ট লাইক আমাদের যেরকম থার্মোমিটার, তাহলে আর ইজ ভেরি স্মল, রেডিয়াস অফ দ্য ক্যাপিলারি ইজ ভেরি স্মল, তাহলে সরি নট দিস ওয়ান, তাহলে r/3 যেটা ছিল ক্যান বি নেগলেক্টেড, এতটাই ছোট, দ্যাট ইজ r/3 নিয়ার ইকুয়াল টু 0। যদি নিই তাহলে আমার ফাইনাল ফর্মুলা কি দাঁড়াচ্ছে, টি ইজ ইকাল টু এইচ আর পাইছি, টি ইজ ইকাল টু এইচ আর পাইছি, ঠিক আছে। এলো। এবার ওয়াটারের ক্ষেত্রে থিটাটাও খুব ছোট হয়। ওয়াটারের ক্ষেত্রে তোমার যে থিটাটা আছে, এওসি অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট, সেইটারও ভ্যালু কম কম, কেন তুমি জানো, আমি খুব ভালো করে জানি যে ওয়াটার সারফেসকে ভেজায়, ওয়াটার সারফেসকে ভেজায়, ঠিক আছে, ওয়াটার সারফেসকে ভেজাচ্ছে। তাহলে আমি ধরলাম লেট থিটা ইজ ইকাল টু 0 ডিগ্রি, নিয়ার ইকুয়াল টু 0 ডিগ্রি, মানে অলমোস্ট অ্যাঙ্গেলটা নেই। এবার যদি থিটা ইজ ইকাল টু 0 ডিগ্রি হয় তাহলে কস থিটা কত হচ্ছে আমার, কস থিটাও আমার নিয়ার ইকুয়াল টু 1 বা ইকুয়াল টু 1 ধরো। সেক্ষেত্রে এই যে ফর্মুলাটা আমার এসছে, ঠিক আছে, এই যে ফর্মুলাটা এসছে আমার, সেখানে টি ইজ ইকাল টু কত হয়ে যাচ্ছে, কস থিটাও 1 হয়ে গেছে, তাহলে এইচ আর রো জি বাই 2 কস থিটা, সিম্পল। আমার চেঞ্জ হয়ে গেছে না জিনিসটা, সরি 2 কস থিটা কেন লিখছি আমি, কস থিটা তো ভ্যালু থাকবে না, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমার কি হচ্ছে, অনলি 2 নিচে এক্সিস্ট করছে, আর কেউ থাকছে না, ঠিক আছে, কস থিটা 1 হয়ে গেছে। কিন্তু সেটা কখন, লিকুইড বুঝে, তোমাকে আগে কি বলেছে সেটা বুঝতে হবে। যদি ওয়াটার দিয়ে থাকে হয়তো তোমাকে ভ্যালু দিলই না, নাহলে হয়তো থিটাটা তোমায় দিয়ে দিল, কেন অবভিয়াসলি যদি আমার মার্কিউরি নিয়ে করতে হয় কাজ, মার্কিউরি থিটার ভ্যালু আছে, ঠিক আছে, হুইচ ইজ হায়ার দেন 0 মাচ, ঠিক আছে। এইভাবে আমাদের আস্তে আস্তে এগোতে হবে জিনিসটা নিয়ে, প্র্যাকটিস করতে হবে লিখে লিখে। যদি আমরা প্র্যাকটিস না করি এই জিনিসটা, স্পেশালি এই প্লেসটা, মেনলি হচ্ছে ভলিউম অফ ওয়াটার ইন দ্য মেনিসকাস, এটা এটা লিখে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। তারপর টোটাল ভলিউম, তারপর ডাব্লু, ডাব্লু তো আমরা ইজিলি বেরিয়ে যাচ্ছে, ভলিউম ইন্টু ডেন্সিটি ইন্টু জি করে আমরা বেরিয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। এখানে কি হচ্ছে, ইকুয়েশন 2 দ্যাট ইজ দিস ওয়ান, এফ ইজ ইকাল টু ডাব্লু, ঠিক আছে। ডাব্লু তুমি আগের লাইনে বের করলে, সেটা এর পাশে বসালে, এফটা এই যে 2 পাই আর, এটাকে এইচ এর মতো লাগছে, ইট ইজ পাই 2 পাই আর কস থিটা, সেটা দিয়ে রিপ্লেস হলো, 2 পাই আর টি হবে না, 2 পাই আর টি কস থিটা দিয়ে রিপ্লেস হলো, দিয়ে সিম্পল ক্যালকুলেশন লিখে প্র্যাকটিস করতে হবে, বারবার বলছি, না হলে হবে না।
তুমি যদি ভাবো যে আমি দেখলাম, দেখা হয়ে গেছে, আমার মুখস্থ হয়ে গেছে, বুঝে গেছি, ইউ ক্যান নট প্রুভ। তোমাকে করতেই হবে এটা। দেখো কিছু প্রবলেমস দিয়েছে, প্রবলেমস আমি এখন এইটা এখানে ডিসকাস করছি না, আমি যদি প্রবলেমগুলো দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? প্রবলেমটা একটা জিনিস আমি বলবো, এই প্রবলেমটায় তোমরা স্ক্রিনশট নিচ্ছ নিশ্চয়ই। এখানে সব কিছু কিন্তু সিজিএসে আছে, সব কিছু কিসে আছে? সিজিএসে আছে। সেক্ষেত্রে তোমার জি এর ভ্যালুটা নিশ্চয়ই সিজিএসেই নেবে, ভ্যালু পুট করেছো। বেসিক্যালি ক্যাপিলারি রেজের যে ম্যাথসগুলো হবে, এটাও ক্লিয়ার মাথায় রাখো, ঠিক আছে? ক্যাপিলারি রেজের ম্যাথগুলো ম্যাক্সিমাম তোমার ভ্যালুগুলো খুব ছোটো ছোটো আসবে, সেন্টিমিটারের। এই জন্য কী হয়, বেসিক্যালি সেন্টিমিটারে মাপা হয়। কিন্তু এই ম্যাথসটা দেখো, ম্যাথসটাকে ক্রিটিক্যাল করার জন্য, জাস্ট টু মেক ইট ক্রিটিক্যাল, ঠিক আছে? এটা নিউটনে দিয়েছে সারফেস টেনশন, ডেন্সিটি তোমার এসআইতে আছে, শুধু রেডিয়াসটা দিয়ে দিয়েছে কিসে? সেন্টিমিটারে, ঠিক আছে? ব্যাস, তোমাকে কনফিউজ করে দিয়েছে। তুমি কি এই জায়গাটা মিস করে যাবে, তুমি কেজি মিটার নিউটন মিটার সব নিয়ে তুমি রেডিয়াসটাও তুমি ওইটা নিয়ে কাজ করে দেবে, বাট ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য রেডিয়াস। তোমাকে রেডিয়াসটা চেঞ্জ করে এখানে নিতে হবে। কিছু এখানে বোঝানোর নেই, কেন? ইন দ্যাট সেন্স বোঝানোর নেই। দেখো ডাইরেক্ট ফর্মুলা ইউজ হয়েছে, ডাইরেক্ট ফর্মুলা ইউজ হয়ে ভ্যালু বসে গেছে, সিম্পল ভ্যালু বসে গেছে, কিচ্ছু হয়নি। অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট দেখো বলে দিয়েছে 0, মানে ইট ইজ ওয়েটিং দ্য সারফেস, ঠিক আছে? এরকম সব এখানে সিম্পল ডাইরেক্ট ফর্মুলা। এখানে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট 20 দিয়েছে, সো ইট ইজ লিটল বিট ক্রিটিক্যাল ফর ইউ। কেন? তোমাকে এটা টেবিল থেকে ভ্যালুটা বসাতে হবে, ইউ হ্যাভ টু নো দিস ভ্যালু, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের এই পার্টটা। আমাদের আর একটু কিছু বাকি আছে বোঝানো, সো উই উইল সুইচিং টু দ্যাট ওয়ান, ঠিক আছে? সেটা হচ্ছে, আমি বলেছিলাম যে প্র্যাকটিক্যাল ইউজেস আছে, ঠিক আছে? সেটা হচ্ছে ডিটারজেন্ট। আমরা জামা কাপড় কাচার জন্য কি করি? আমরা জামা কাপড় কাচার জন্য ওদের ডিটারজেন্ট মেশাই খুব ভালো করে, গুঁড়ো, ডাস্ট, নট সাবান, বার, নো। কেন মেশাচ্ছি? কি দরকার পড়েছে? আমি কি নর্মাল জল কেন আমাদের জামা কাপড়ের নোংরাকে পরিষ্কার করতে পারবে না? কেন পারবে না? পারা তো উচিত, জল আছে, জল দিয়ে তো আমরা গাড়িও ধুয়ে ফেলি, সেটা পরের কথা। জামা কাপড়ের নোংরাকে কেন পরিষ্কার করতে পারবে না? ঠিক আছে, এটা সারফেস টেনশন দিয়ে এটাকে ডিসক্রাইব করা হয়। এটা ইটস এ ফেনোমেনন অফ দ্য সারফেস টেনশন, প্রপার্টি অফ দ্য সারফেস টেনশন। কি সেটা আমরা লাইন বাই লাইন জানছি। ফার্স্টেই বলছে ওয়াটার অ্যালোন ক্যান নট ক্লিন ডার্টি ক্লোথস। কেন? কি ভাই, কেন? কি প্রবলেম কি তোমার? অ্যান্ড রিমুভ গ্রিজ। গ্রিজ মানে হচ্ছে ওইখানে যে তোমার তেল তেলে ভাবটা থাকে, ঠিক আছে? যে তেল তেলে ভাবটা থাকে, দ্যাট ইজ নোন অ্যাজ দ্য গ্রিজ, ঠিক আছে? সেই তেল জিনিসটা হচ্ছে আমাদের গ্রিজ। তো কেন পারবে না? কেন ডার্টি ক্লোথকে ক্যান নট, কেন ডার্টি ক্লোথসও পারছে না, গ্রিজটাও পারছে না? কেন? ওয়াটার ডাজ নট ওয়েট গ্রিজি ডার্ট। কেন? ওই যে গ্রিজ, কেন তেলের সাথে তো জল মেশে না। একটু আগেই আমরা সারফেস টেনশনে দেখে এসেছি যে তেলের সাথে জলের মেশার কোনো চান্সেস নেই, তারা আলাদা আলাদা সারফেস ক্রিয়েট করছে, সারফেস টেনশন করে একটা সেপারেট মেমব্রেন তৈরি করে ফেলছে, তাই না? ওয়াটার ডাজ নট ওয়েট গ্রিজি ডার্ট। দেয়ার ইজ লিটল টু নো এরিয়া অফ কন্ট্যাক্ট বিটুইন দেম। নো এরিয়া অফ কন্ট্যাক্ট বিটুইন দেম তো মানলাম, যদি লিটিলও হয় সেই এরিয়া অফ কন্ট্যাক্টটা এতটাই কম হবে যে সেটা কোনো কাজে লাগবে না, সেটা কোনোই কাজে আসবে না, ওইটুকু এরিয়া অফ কন্ট্যাক্ট দিয়ে কিছুই হবার না, ঠিক আছে? ইফ দ্য ওয়াটার কুড ওয়েট গ্রিজ ইট ক্যান বি ক্লিনস। কিন্তু যদি ওয়াটার যদি গ্রিজটাকে তোমার ভেজাতে পারত, ওই ফ্যাটি থিংস বা অয়েলি থিংসটাকে ভেজাতে পারতো যদি, তাহলে ডিটারজেন্ট, তাহলেও জামাকাপড় পরিষ্কার করতে পারতো। আর এই কাজটার জন্য যাতে ও ভেজাতে পারে, ওয়াটার যাতে মিক্স হতে পারে বা ভেজাতে পারে গ্রিজটাকে, তার জন্য ইউজ করছো তুমি ডিটারজেন্ট, ঠিক আছে? ডিটারজেন্ট কী হিসেবে কাজ করে? সারফেক্ট্যান্ট হিসেবে। কী হিসেবে কাজ করে? আর ওয়েটিং এজেন্ট। ডিটারজেন্ট ওয়ার্কস অ্যাট সারফেক্ট্যান্ট আর ওয়েটিং এজেন্ট। কীভাবে? ওয়াটারের যে সারফেস টেনশনটা আছে সেটাকেও কমিয়ে দেয়, ওয়াটারের সারফেস টেনশনটাকে কী করছে? কমিয়ে দিচ্ছে।
আমরা একটু আগে একটা পয়েন্ট ডিসকাস করেছিলাম যে ইম্পিউরিটিজ অল্টার দ্য সারফেস টেনশন, দ্য ভ্যালু অফ দ্য সারফেস টেনশন, একটু আগেই বলেছিলাম। এখানে ডিটারজেন্টটার সেই প্রপার্টিজ আছে যে ওটাকে জলে মেশালেই জলের যে সারফেস টেনশনটা আছে সেটা অনেকটা কমে গেল, and allowing it to spread and increase its surface area. Spread on what? Allowing it to spread and increase its surface area on what? On greasy surface, on grease, স্প্রেড করে গেল গ্রিজের ওপর, সারফেস এরিয়াটা বেড়ে গেল। এবার ডিটারজেন্ট মলিকিউলসেরও আবার একটা প্রপার্টিজ আছে, একটা হিউম্যান বিংয়ের মতো ধরলাম আমি, দুটো মাথা আছে, একটা অ্যানিমাল টাইপের বা গাছের মতো রুট আছে, শুট আছে, এরকম টাইপের। ঠিক আছে, একটা ডিটারজেন্টের দুটো পার্ট হয়, দুদিক। একটা মলিকুলও যদি হয়, একটা গোলও যদি হয়, ওর দুটো সাইড দু রকম হিসেবে কাজ করে। একটা সাইডের নাম হচ্ছে হাইড্রোফিলিক আর ওয়াটার লাভিং হেড। হাইড্রোফিলিক হচ্ছে কি? ওয়াটার লাভিং হেড মাথা। আরেকটা সাইডের অপোজিট সাইডটার নাম কি? হাইড্রোফোবিক টেল। The hydrophobic head interact with the water. Hydrophilic head interact with the water. জলটার সাথেও ইন্টারাকশন করছে। আর হাইড্রোফোবিক টেল যেটা আছে সেটা কন্ট্যাক্ট করছে কার সাথে? ময়লা বা গ্রিজের সাথে। হাইড্রোফিলিক কন্ট্যাক্ট করছে ওয়াটারের সাথে, ও ওয়াটারটাকে ধরে রেখেছে, মলিকুলটাকে। আর ওর আরেকটা যে মাথা আছে হাইড্রোফোবিক টেল, সেটা কাকে ধরে রেখেছে? গ্রিজটাকে। ও গ্রিজের সাথে কাজ করছে। দিস হেল্পস দ্য গ্রিজ কম্বাইন উইথ দ্য ওয়াটার। ঠিক আছে, আধেসিভ কাজ করে, ঠিক সেরকম টাইপের একটা হতে পারে। দ্য মলিকুলস সারাউন্ড দ্য ব্লব অফ গ্রিজ অ্যান্ড ব্রেক ইট ডাউন ইন্টু পিসেস। মলিকুলস কার? ওয়াটার মলিকুলস তো ছিল, তার সাথে তোমার ডিটারজেন্টের যে মলিকুলসগুলো আছে, ঠিক আছে, হাইড্রোফিলিক আর হাইড্রোফোবিক টেল। এই হাইড্রোফোবিক টেলটা কি করছে? হাইড্রোফোবিক টেলটা যে গ্রিজের যে মলিকুলটা আছে, গ্রিজের ধরো একটা, আমি ওটাকে পার্ট হিসেবে, দানা হিসেবে ধরেছি, ঠিক আছে, ধরো এরকম আছে একটা, এটা হচ্ছে আমার গ্রিজ। ওপর দিয়ে তোমার সারাউন্ড করছে কে? ডিটারজেন্ট সাথে কাকে নিয়ে এসছে? H2কে নিয়ে এসছে। তখন ও কী করছে? এটাকে ভেঙে ফেলছে, এই মলিকুলটাকে ভেঙে কী করছে? গ্রিজটাকে ছোট ছোট বাল্বসে ভেঙে ফেলছে। যখন এই ছোট ছোট বাল্বসগুলোকে ভেঙে ফেলছে, এই বাল্বসগুলো হালকা হয়ে যাচ্ছে, দিয়ে ইজিলি কী করছে? ফ্লো। ইজিলি ছোট ছোট টুকরোগুলো ভেঙে এগুলো ফ্লো করে যাচ্ছে ইনসাইড দ্য ওয়াটার। Thus detergent clean the grease present and help it flow away. ডিটারজেন্ট কিন্তু নিজে খুব বেশি কাজ করছে না। ডিটারজেন্ট তাহলে কী করছে? আচ্ছা, পরের লাইনটা বলে দিই, তারপর আমি ডিসকাস করছি। ডিটারজেন্ট রিডিউস দ্য সারফেস টেনশন অফ ওয়াটার, যেটা আমি এক্ষুনি বলেছিলাম যে অয়েলের বা গ্রিজ তার সারফেস টেনশন আর ওয়াটারের সারফেস টেনশন টোটালি সেপারেট। ওয়াটারেরটা অনেক বেশি, কিন্তু এখানে কি করছে ও? ওয়াটারের ভেতর মিশে ওয়াটারের যে সারফেস টেনশনটা আছে সেটাকে অনেকটা রিডিউস করে দিচ্ছে। এবার সারফেস টেনশন রিডিউস হওয়া মানে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট রিডিউস হয়ে যাওয়া। এবার অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট যদি রিডিউস হয়ে যায়, যদি এটা অলমোস্ট জিরো হয়ে যায়, তাহলে আমরা এক্ষুনি কী পড়েছিলাম? স্প্রেড করে যায়। ওয়াটার বা লিকুইড অন্য একটা সারফেসের উপর স্প্রেড করে যায় যদি অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট জিরো হয়ে যায়, তার মানে সারফেস টেনশন জিরো হয়ে যাচ্ছে, নিচে নেমে যাচ্ছে। সেই কাজটাই করলো কে? ডিটারজেন্ট। And help to increase the formation of the grease bulb surrounded by water. দিয়ে কি হলো? গ্রিজ বাল্ব। এবার একবার যখন ওয়াটারটা স্প্রেড করে যাবে, কেন? ওর সারফেস টেনশন কমে গেছে, অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট কমে ছোটো হয়ে গেছে, পুরো স্প্রেড করে গেছে গ্রিজের ওপর। এবার ওই জলটার মধ্যে কি হবে? ডার্টগুলো ঢুকে যাবে, দিয়ে ও আছে বাল্ব হিসেবে, ছোট ছোট বাল্ব হিসেবে ওয়াটার মলিকুল, তার ভেতর একটা ছোট্ট একটা গ্রিজ বা নোংরা, আবার একটা ওয়াটার মলিকুলের বাল্ব, তার মধ্যে ছোট্ট গ্রিজ, বলে বলে জামা কাপড় থেকে তোমার কি করবে? ময়লাটাকে টেনে বের করে নেবে। ঠিক আছে, এইটাই হচ্ছে সারফেস টেনশনের আমার টোটাল কনসেপ্টটা আজ ছিল। ঠিক আছে, ক্লিয়ার?